নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশে প্রথমে একটু ঝলকটা রাখবো আপনাদের কাছে যে আজকে ঠিক ঘটনা প্রবাহ কি আছে। প্রথম আসবো যে ঢাকা সেনানিবাসে বাংলাদেশের যিনি সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ার ল্যাক্রোয়ার। জ্যাঁ-পিয়ার আন্ডার সেক্রেটারি র্যাঙ্কের এবং ঢাকা সেনানিবাসে সাক্ষাতের মধ্যে দিয়ে স্বাভাবিক একটা কৌতূহল ধরে এই কিছুদিন আগে ওয়াকারুজ্জামান রাশিয়াতে গিয়েছিলেন এবং ফিরে আসার পর তার ঐতিহাসিক এবারের উক্তি যে বৌদ্ধ বিহারে গিয়ে বলেছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ সমাজ, বারবার এই কথাটা বলছেন। প্রত্যয়ের সঙ্গে বারবার বলছেন, হয়তো ওটা মিলছে না, এটা নিঃসন্দেহে বলতে হয়। তার এই প্রত্যয় ইনক্লুসিভ সমাজের মধ্যে থেকে প্রতিনিয়ত হিন্দু হত্যার, বিভিন্ন হিন্দু নেতাদের হত্যার খবর আসাতে নিঃসন্দেহে এটা একটা বাংলাদেশের ইমেজের উপর ধাক্কা পড়ছে। অন্যদিকে নির্বাচনের আগে শেখ হাসিনার দৃশ্যমান বিচার হতে হবে, মানে দৃশ্যমান বিচার হতে হবে দাবি বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী। তার বক্তব্য হচ্ছে দৃশ্যমান বিচার হতে হবে। বিএনপির একটু বেশ মানে একবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আবার বলছে কেউ দৃশ্যমান বিচার হতে হবে। বিএনপির চাইছেটা কি? ফাঁকা মাঠে গোল দিতে চাইছে কি বিএনপি? যে দৃশ্যমান বিচার হতে হবে এটা তিনি বলেছেন। এবং অন্যদিকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে এনসিপি জাতীয় নাগরিক পার্টির আবার বিক্ষোভ মিছিল হয়েছে। আপনারা সে বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করার তারা প্রথম থেকে সে স্ট্যান্ড পয়েন্টে রয়েছে। কেন এই সমন্বয়কদের থেকে যারা ভেঙে এসে জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছেন তারা নিষিদ্ধের দাবি জানাবেন এবং বিচার, এটা খুব স্বাভাবিক, তাদের শিফট হয়নি। কিন্তু বিএনপি এক একজন এক এক রকম বলেছে। অন্যদিকে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। এই দফায় দফায় সংঘর্ষগুলো হচ্ছে কোথাও কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ, আপনাদের দুদিন ধরে দেখিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা কিভাবে বিভিন্নভাবে কিন্তু রাজপথে ইতিমধ্যে নেমেছে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো কিন্তু আগামী দিনে ছাত্রলীগ বা কখনো ছাত্র দলের সাথে বা কখনো শিবিরের সাথে এরকম একটা লড়াই বা দফায় দফায় সংঘর্ষের ঘটনা আসবে। আসল উদ্দেশ্য সেটাই থাকে, কিন্তু ভেতরে উপরে নানা রকম বিষয় থাকে। যেরকম কোটা বৈষম্য বিরোধী আন্দোলনটাকে সামনে রেখে আসলে শেখ হাসিনাকে উৎখাত করা, এটাই ছিল মূল ছক। এটা অনেক পরেই যখন বোঝা গেল, তার আগে এই বৈষম্য বিরোধী আন্দোলন, এখন কি বৈষম্য বাংলাদেশে বৈষম্য কি কমেছে 8 মাসে? আমি বলছি না বৈষম্য দূর হয়ে যাবে, কিন্তু 8 মাসে যে এত % বৈষম্যও কমেছে বা 10% বৈষম্য কমে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা যখন সমন্বয়ক হয়েছেন বা রাজনৈতিক শক্তির উত্তরাধিকারী পেয়েছেন, তখন কি তারা বলতে পারবেন যে হ্যাঁ আমরা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলেও বৈষম্য দূর হলেও এই 8 মাসে 8% বৈষম্য কমেছে? দিন স্ট্যাটিস্টিক্স একদম পুরো ওপেনলি তখন বলবো যে কথা দিয়ে কথা রাখা কাকে বলে। শুধু হাতের ডান্ডা নিয়ে তারপর হচ্ছে বিভিন্ন রাত দুপুরে দিন দুপুরে গিয়ে মানে দুর্বল সংখ্যালঘু বা হচ্ছে দুর্বল জনতা বা হচ্ছে আওয়ামী লীগকে মেরে কোমর ভেঙে দেওয়া, এটার নাম তো আর রাজনীতি হতে পারে না। এটার নাম হচ্ছে এক ফ্যাসিবাদে যারা স্লোগান দিয়েছে আরেক ফ্যাসিবাদ এসে দুজনের লড়াই হতে পারে। এবং সেটা যখন তীব্র আকার ধারণ করবে তখন কি বক্তব্য দেবে? বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছিল 5ই আগস্টে যে এত % বৈষম্য কমিয়েছে, দিক প্রমাণ। এবং এই নিয়ে আজকে আমরা অবশ্যই যাব হচ্ছে এখন বিতর্কে যখন আমরা যাব তার সাথে আপনাদের কাছে বলে রাখি যে অন্যান্য দেশের বিষয়গুলো রয়েছে। আমি একটু পরিচয় করে দিচ্ছি। স্টুডিওতে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত রায়, রাজনৈতিক বিশ্লেষক, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে যিনি
রয়েছেন দীপ্তিমান বসু, মুখপাত্র, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। দীপ্তিমানের আরও একটি পরিচয় আছে, যখন শাহবাগ আন্দোলন হয়েছিল বাংলাদেশে, এই শাহবাগ আন্দোলনের এই প্রান্ত থেকেও যে একটা হয়েছিল, বহু মানুষ উৎসাহিত হয়েছিলেন এবং শাহবাগ আন্দোলনের ক্ষেত্রে সে একটা কিন্তু দুর্দান্ত কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছে। কলকাতাতেও শাহবাগ আন্দোলনের একটা প্রভাব পড়েছিল এবং সীমান্তবর্তী জায়গাগুলোতে সেই সময় অনেকটাই লাইমলাইটে উঠে আসে দীপ্তিমান, এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। এবং আমাদের সঙ্গে রয়েছেন গতকালের মতো আজকেও রয়েছেন, আমরা আরেকটু বিস্তৃতভাবে তার কাছে শুনতে চাইব, যিনি ছাত্রলীগ নেতা সোলেমান হোসেন, বাংলাদেশ থেকে আছে সোলেমান। আমি একটু সোলেমানের কাছ থেকেই শুরু করছি। সোলেমান, এই যে বিএনপি বলছে দৃশ্যমান বিচার হতে হবে, এনসিপিও বলছে, জাতীয় নাগরিক পার্টি বলছে নিষিদ্ধ করতে হবে, বিচার করতে হবে, তো বিএনপি মানে কিছু নেতা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, কেউ কেউ বলছেন না বিচার হতে হবে, বিভিন্ন প্রান্তে ঠিক হচ্ছেটা কি? জি, ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে তারা নিজেরাই বুঝতে পারছে না যে তারা কোন ওয়েতে আগাবে। এই অবৈধ ইউনূস সরকারের যে সকল দোসররা আছে, তারা কোনো ওয়েতে, কোনো কোথাও গিয়ে কোনো জায়গা পাচ্ছে না, জনগণের কাছ থেকে তারা ভালো সাড়া পাচ্ছে না, জনমতে তারা পিছিয়ে পড়েছে। ছাত্রছাত্রীদেরকে যাদেরকে ব্যবহার করে তারা আন্দোলন সংগ্রাম বেগবান করে এই একটি অস্থিতিশীল রাষ্ট্র তৈরি করলো, তারা জনগণ থেকে এখন টোটালি বিচ্ছিন্ন। এর জন্য নানান ভাবে তারা পায়তারা করছে। একবার বলে হচ্ছে বিচার করবে, আরেকবার বিচার চায়, আরেকবার হচ্ছে তারা রাজনীতিতে সক্রিয়তা চায়, আরেকবার সক্রিয়তা চায় না, আরেকবার হচ্ছে তারা বলতেছে, নিজেরাই বলতেছে যে আগামী সংসদ ইলেকশন আওয়ামী লীগ থাকবে, তাদের একটা পার্টি বলতে, একটা অংশ বলতেছে থাকবে না। আসলে এত গণতান্ত্রিক একটা দেশে এত বড় একটি পার্টিকে চাইলেই কি দূরে ফেলা যায়? পারবে না তারা। আর তারা যে অকার্যকর একটি রাষ্ট্রে পরিণত করেছে, তারা যে একটি অসাংবিধানিক ভাবে দেশকে পরিচালিত করছে, তার একটু আগে আপনি বললেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে মারামারি, এটা একদম ম্যাসাকার একটা অবস্থা। পুলিশ এটা হচ্ছে নিয়ন্ত্রণ নিতে না পেরে আমাদের এই কোমলমতি ছাত্রদের উপরেই আবার লাঠি চার্জ করছে। সুলেমান, একটা প্রশ্ন আমার খুব স্বাভাবিক আছে, এই যে বিভিন্নভাবে পায়তারা করছে, এর পাল্টা পায়তারাও তো করা যেতে পারে। আওয়ামী লীগ কেন এটা ইয়ে করছে না? এই যে একটা বানোয়াট তারা বানাচ্ছে বিভিন্ন রকম, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ, এই পাল্টা কেন দেওয়া যাচ্ছে না? এখন তো তুমি যেটা বললে, জনতার মধ্যে সেই সাড়াটা পাওয়া যাচ্ছে না, এটাই তো মোক্ষম টাইম। এবং নির্বাচন, এটা একটা যেমন প্রশ্ন, পাল্টা পায়তারা কেন করা যাবে না যদি তারা করে থাকে? আর দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনটা কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে? নির্বাচনটা কি মানে রয়েছে না 5 বছর, যদি একটা হিসেব থাকে আওয়ামী লীগ নির্বাচিত এবং শেখ হাসিনা পদত্যাগ করেনি, তাহলে 5 বছর পর নির্বাচন হওয়ার কথা। আর যদি না, সংসদ যেহেতু ভেঙে গেছে, নতুন সংসদ হওয়া দরকার। এই ক্ষেত্রে আওয়ামী লীগের স্ট্যান্ড পয়েন্ট কি? তারা নির্বাচনে যাবে? ডিসেম্বরে নির্বাচন হবে না জুনে হবে, কবে হবে? এটা আওয়ামী লীগের কি বক্তব্য পাওয়া যাচ্ছে? মানে তোমাদের কাছে কি ইনস্ট্রাকশন আসছে? আসলে আওয়ামী লীগ একটি গণতন্ত্রের দল। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা দেশকে পরিচালিত করে। জনগণ যতদিন হচ্ছে ছিল, যতদিন চাইছে এবং ভবিষ্যতেও চায়, সেই অনুযায়ী আওয়ামী লীগ তার দেশকে পরিচালিত করার জন্য চেষ্টা করে। আসলে আওয়ামী লীগ পায়তারায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে এবং জনগণের ভোটেই নির্বাচিত হয়ে সরকার গঠন করে দেশকে পরিচালিত করে যাচ্ছে। এবং ভবিষ্যতে যে আপনি বললেন নির্বাচনে আসবে কিনা, আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের হচ্ছে প্রধানমন্ত্রী। সেই প্রেক্ষিতে আমাদের জননেত্রী শেখ হাসিনা সহ আমাদের যে সকল সিনিয়র নেতৃবৃন্দরা আছে, তারা সিদ্ধান্ত নিবে যে আসলে ভবিষ্যতে কি করবে। আমরা
আমরা জানি এখনো আমাদের প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, এবং সে বৈধ প্রধানমন্ত্রী, যার কারণে আমরা আগামী নির্বাচন নিয়ে ভাবছি না। আমরা ভাবছি যে জনগণের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। ওকে, সলেমান আমাদের সঙ্গে তুমি থাকো। আমি প্রদীপ্ত রায়, রাষ্ট্রবিজ্ঞানের তরুণ অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক। হিসেব মতো শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটা অনেক আগেই তিনি অগাস্ট মাসেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন। অগাস্ট নয়, সেপ্টেম্বরে 2024 তিনি পদত্যাগ করেননি। এখন তাহলে বৈধ মতে তিনি প্রধানমন্ত্রী, যদিও সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং কেউ নেই, তাহলে নির্বাচনটা কিভাবে হওয়া উচিত? কেনই বা আওয়ামী লীগ যেহেতু বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিনিয়র লিডাররা এটা ঘোষণা দেবেন, আওয়ামী লীগ এই প্রশ্নে কিন্তু কোনো দৃঢ় কোনো অবস্থান নেয়নি যে ভোট আবার পুনরায় হোক এবং আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, এটাও কিন্তু খুব জোরালোভাবে আসেনি। কেন এটা মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের এখন যা পরিস্থিতি তাতে এটা সর্বতোভাবে মগের মুলুক বলতে যা বোঝায় তাই। প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা হস্তান্তরের একটা জিনিস পড়ে দেশ থেকে বেরোলেন, সবাই সেই নিয়ে হৈ হৈ করলো যে রিজাইন করেছেন শেখ হাসিনা। কয়েকদিন বাদে রাষ্ট্রপতি চুপ্পু বললেন যে না, আমার কাছে এখনও অবধি এরম কোনো কাগজ এসে পৌঁছয়নি। আপনাদের চ্যানেলে এই নিয়ে আলোচনা হয়েছে অনেকবার। সেনার কাছে নাকি এরম একটা কাগজ ছিল, কিন্তু সেনা তার মানে এটা এখনও কেন পাঠায়নি সেটাও কেউ জানে না। যিনি তার জায়গায় এলেন, সর্বোচ্চ ক্ষমতা নাকি তার হাতে আছে বলে আমরা শুনি, সেই ইউনিস হচ্ছেন উপদেষ্টা। তিনি কাকে উপদেশ দেন সে আমরা জানি না। এইটাই আওয়ামী লীগের ভাষ্যে বা বয়ানে যে সোলেমান এরা যেটা বলে আর কি, এই যে নাকি তুমি যেটা বলছো ওটা বাংলাদেশে একটি শব্দ আছে বানোয়াট, মানে এটা টোটালটাই একটা মিথ্যে করে উপর দিয়ে যে জিনিসটাকে বানানো হয় সেটা বানোয়াট একটা রয়েছে। এটাকে যদি আমরা ধরে নিই, নাকি যখন আমরা বলছি, মানে তুমি যখন বলছো তখন এটা ধরে নেওয়াটাই খুব সঙ্গত প্রশ্ন হবে। দেখুন, পৃথিবীতে প্রতিষ্ঠিত ডেমোক্রেসিগুলো যেটা বলে সেটা হচ্ছে যে ক্ষমতাটা মানুষের মধ্যে থেকে উঠে আসবে এবং তার রিফ্লেকশনটা হবে ভোট বাক্সে। সেই ভোটে এরা অংশগ্রহণ করেননি, সেটা একটা অন্য বিতর্ক, কিন্তু এখনও অবধি লিগালি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জায়গায় অন্য কেউ এখনও আসেননি শেখ হাসিনার জায়গায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা এই ইলেকশনটাকে কার্যত নাকচ করে দিই, মানে আমরা না, বাংলাদেশের জনগণ নাকচ করে দিতে চান, তাহলে তাদের একটা লিগ্যাল মুভ করতে হয়, যেরকম কোনো লিগ্যাল মুভ হয়নি। তারা বলেছেন যে আমরা জন আন্দোলনের মাধ্যমে এই যে ইলেকশনটা হয়েছিল সেটাকে মানে নস্যাৎ করছি। এবং এখন ওনারা পাওয়ারে আসার পরে দুটো বক্তব্য আসছে মোটের ওপর। একটা হচ্ছে ইউনিস এবং জামাতদের একটা বক্তব্য, তারা বলছেন যে আগে আমরা সংবিধানকে পরিবর্তন করব, তবে আমরা ইলেকশনে যাব। কারণ ওনারা কিন্তু কোনোভাবেই ইলেক্টেড বডির ওপর সংবিধানের মানে চরিত্রটাকে ছেড়ে দিতে চাইছেন না বা ছেড়ে দিতে পারছেন না। ওনারা জানেন যে ওনারাই এটাকে ইসলামীকরণ করবেন, এবং বাংলাদেশের জনগণের মধ্যে এখনও হয়তো একটা সেগমেন্ট আছে যারা সত্যি সত্যি একটা ইনক্লুসিভ ডেমোক্রেসিতে বিশ্বাস করে। আর অন্যদিকে বিএনপি বলছে যে না, আগে ইলেকশন হবে, তারপরে আদৌ সংবিধান সংশোধনের প্রয়োজন আছে কিনা, সম্পূর্ণ সংস্কারের প্রয়োজন আছে কিনা, সেগুলো আমরা বিচার করব। তো এই জায়গাটাতে জিনিসটা আটকে আছে, মানে আটকে তো আছে, বোঝা যাচ্ছে। মাল্টিপার্টি ডেমোক্রেসিতে এটা একটা মানে বিরাট একটা সুবিধাও থাকে। এক এক দল এক একটা আওয়ামী লীগ প্রশ্নে যে অবস্থান নিচ্ছে, তাতে নির্বাচন যদি দীর্ঘায়িত হয় তো বলার কিছু থাকে না। যদিও সংস্কার রিপোর্ট একটা একটা করে জমা পড়ছে, দেরিতে হলো, সেই সংস্কার এবং সংস্কার পর্ব চলে একটা কোথাও নির্বাচন আসবে। এত যখন আওয়ামী লীগের প্রসঙ্গটা আসছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগকেই করা হোক, আওয়ামী লীগকেই করা হোক, তার মানে কোথাও একটা আওয়ামী লীগের আগমনী বার্তা আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। এটা কি ধরে নেবো আমরা? না, সেটা সেই সম্ভাবনাটা তো যে কোনো সময়ই থেকে যায়। কারণ আওয়ামী লীগ তো মানে বাংলাদেশের মাটি থেকে উঠে আসা একটা দল, তারা অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক কিছু করেছে, বেআইনি কাজকর্ম, সেসব বলা সত্ত্বেও এটা মানতে হবে মোটামুটি বাংলাদেশের 40% পপুলেশন এখনও শেখ হাসিনার দলের পক্ষে, এবং সেটা বিভিন্ন সেগমেন্ট থেকে, শুধু মুসলিম বা শুধু হিন্দুরা নয়,
বিভিন্ন সেগমেন্ট থেকে লোকজন এটার সাপোর্টার আছে, এবং একটা পার্টি চালাতে গেলে যা যাগুলো দরকার লাগে, তার ফান্ডিংয়ের প্রয়োজন হয়, অর্গানাইজেশনের প্রয়োজন হয়, বিভিন্ন গণসংগঠনের প্রয়োজন হয়, সেই সমস্তটাই কিন্তু শেখ হাসিনার দলের ছিল। কাজেই সেই জায়গা থেকে আওয়ামী লীগকে একদম নস্যাৎ করে দেওয়া যায় না। বিএনপি যেটা বলছে, আওয়ামী লীগকে আমরা অ্যাকসেপ্ট করে নেব, কিন্তু শেখ হাসিনাকে আমরা একটা মানে গণহত্যার মানে গণবিচারের একটা জায়গায় নিয়ে যাবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আওয়ামী লীগ মাইনাস শেখ হাসিনা, এরকম একটা, মানে ওরা পলিটিক্যালি কারেক্ট থাকতে চাইছে যে আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসিতে আছি, কিন্তু শেখ হাসিনাকে আমরা মেনে নেব। একদমই ধরি মাছ নাচুই পানি, যেখানে যে পার্টি চলেই হচ্ছে শেখ পরিবারের উপর নির্ভর করে, সেখানে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগে থাকবে কি করে? আমরা এই প্রশ্নটা রাখছি, আপনাদের জন্য ফোন লাইন খুলে দিচ্ছি। আমরা ফোন লাইন খুলে দিচ্ছি, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান। যেহেতু অনুষ্ঠানের নাম জনমত, আপনাদের মতামত আমরা অবশ্যই গ্রহণ করব। আমি আসব দীপ্তিমান বসুর কাছে। দীপ্তিমান, সেদিনের বাংলাদেশ, তুমি যে সময়কার বাংলাদেশটা মানে ধরো একদিকে শাহবাগ, বাংলাদেশ পরিবর্তনের একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলা হচ্ছে, সেই ইনক্লুসিভ রাজনীতি হচ্ছে একদিকে ইমরান সরকার, অন্যদিকে অধুনা বিখ্যাত পিনাকি, এরাও তো সকলেই শাহবাগ একটা স্পিরিট নিয়ে তৈরি হচ্ছিল। যে শাহবাগ ফেল করলো, এলো হচ্ছে শাপলা, যেখান থেকে হেফাজত ইসলামের একটা বড় পুনরুত্থান হলো। এই যে ক্রিয়া প্রতিক্রিয়ার এই লড়াইয়ে আজকের এই 2025-এর আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ এখন হচ্ছে টকবক করে ফুটছে, একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেছে, যেখানে মানুষের নানা রকম মানবাধিকারের প্রশ্নে তারা আজকে সংখ্যায় রয়েছে। যদি এটা বললে যদি ট্যাগিং করে দেয় আওয়ামী লীগকে বিধ্বস্ত করার মানে সমস্ত প্রক্রিয়া রয়েছে, এটা দিনের পর দিন এই রিপোর্টিং, এই রিপোর্টাজ, এই বক্তব্য দিতে দিতে সত্যি আর কবে এই পরিবর্তনের হবে। এখানে একটা বড় রকম জায়গা হচ্ছে ভারত কিন্তু যে এত আটোসাটোভাবে ধীরে ধীরে একটা একটা করে কিন্তু লিঙ্কগুলোকে কাটতে শুরু করেছে। প্রশ্নটা এখানে দাঁড়িয়ে রয়েছে যে কি হবে আগামী সময়ে, বাংলাদেশে কি নির্বাচনটা হবে, এবং নির্বাচনের ক্ষেত্রে কি সেনাবাহিনী একটা সদর্থক ভূমিকা নেবে? যে সেনাবাহিনী শান্তি বাহিনী হিসাবে গোটা বিশ্বে সুনাম কুড়িয়েছে, তা সেই সেনাবাহিনী নিজের দেশে শান্তি আনতে পারছে না, গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশের উত্তরণ কিভাবে ঘটবে বলে আমি এটা তোমার কাছ থেকে বিশেষভাবে জানতে চাইব, যেহেতু তুমি বহুবার বাংলাদেশের বিভিন্ন গণ আন্দোলনে সঙ্গে তুমি সংযোগ রেখেছো। সুজিতদা, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে 2013 সালে শাহবাগ আন্দোলনের পর থেকে বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হয়েছিল, আওয়ামী লীগ আবার পুনরায় এসেছিল, আসার পর থেকে 2024 অবধি আওয়ামী লীগ যেভাবে সরকার পরিচালনা করেছে, তাতে মুদ্রা সূচক, শিল্প সূচক, স্বাচ্ছন্দ্য সূচক যেভাবে বাংলাদেশ বাড়ছিল, সেটার তুলনা কিন্তু এর আগের দিনগুলো অন্য রাজনৈতিক দলের শাসনের সময় ছিল না। এখন দুঃখের ব্যাপার, অন্য দেশকে নিয়ে কথা, দুঃখের ব্যাপার হচ্ছে যে সেই বাংলাদেশের জনতা গণতন্ত্র কি, স্বাধীনতা কি আর শান্তি কি এটা বুঝলো না। গণতন্ত্র কাকে বলে এই প্র্যাকটিসটা তাদের মাথায় ঢোকেনি। স্বাধীনতা বলতে কি বোঝায়, ওরা আবার নাকি স্বাধীনতা পেয়েছে বলে লাফালাফি করছিল। স্বাধীনতা বলতে আসলে কি বোঝায় আর শান্তি বলতে কি বোঝায়, এই তিনটেই বোধহয় ওই জায়গার জনগণের কাছে বোধগম্য নয়। যদি বোধগম্য হতো, এই যে মানে নিজেকে ধ্বংস করছে এইরকম একটা জাতি, সেটা বাংলাদেশের ক্ষেত্রেই কিন্তু সারা পৃথিবীর যদি আমি ইতিহাস দেখি, এই রকম নিজেকে ধ্বংস করা জাতি বাংলাদেশ ছাড়া তুমি অন্য কোথাও খুব বেশি দেখতে পাবে না। আছে অন্যান্য দেশেও এই ধরনের ঘটনা আছে, ঘটনাক্রম আছে, কিন্তু যে বাংলা উন্নয়নের পথে যেভাবে যাচ্ছিল আমি আওয়ামী লীগকে খুব পছন্দ করি কি করি না সেটা বিষয় নয়, ভারত সরকার পছন্দ করে কি করে না সেটা বিষয় নয়, কিন্তু এটা তো সত্যি যে আওয়ামী লীগের সময় বাংলাদেশ একটা পরিপূর্ণ উন্নতির দিকে এগোচ্ছিল, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ। আওয়ামী লীগের ভোটের পদ্ধতি নিয়ে হয়তো মানুষের মনে প্রশ্ন আছে, ভোট যেভাবে করানো হয়েছিল সেগুলো নিয়ে প্রশ্ন আছে, তার তো অন্য সমাধানও ছিল। কিন্তু একমাত্র এই যে বাংলাদেশের ক্ষমতাটাকে যেভাবে হোক দখল করতে হবে, এই যে মোহাম্মদ ইউনূসের
প্রধানমন্ত্রী হওয়ার একটা সুপ্ত বাসনা, যেটা উনি 2014 পর থেকে যখন গণ্ডগোল শুরু হয় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে, তখন থেকে তিনি মনের মধ্যে গুঞ্জরিত রেখেছিলেন, মনের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। সেই সুপ্ত বাসনাকে কোথাও আমেরিকার ডিপ স্টেট, যারা আজকের দিনে মোহাম্মদ ইউনূসের হাত ছেড়ে দিয়েছে, সেই ডিপ স্টেটের যে গল্প সেইটাকে বাস্তবায়িত করবার জন্য আমেরিকা যেভাবে সেই সময় বাইডেনের নেতৃত্বে যখন আমেরিকা ছিল, যখন যেভাবে হাত বাড়িয়েছিল, সেই সুযোগটাই মোহাম্মদ ইউনূস নিয়েছিলেন। এবং মোহাম্মদ ইউনূসের আমরা গত অন্তত 20 বছরের কার্যক্রম যদি হিসাব করি, মোহাম্মদ ইউনূস অত্যন্ত স্বার্থপর একজন মানুষ। তিনি তার নিজের উন্নয়ন বা নিজের উন্নতি বা নিজের যে কোম্পানি সঙ্গে কাজ করেছেন, নিজের যে কোম্পানি ছিল যারা এই স্মল লোনগুলো দিত, তাদের উন্নয়ন ছাড়া কোনোদিন কোথাও ভাবেননি। তার বেসিক বাংলাদেশের, আমি বলবো অন্যান্য বরঞ্চ বিএনপি নেতা নেত্রীরা অনেক বেশি চিন্তা করেছেন, এমনকি জামাতের নেতা নেত্রীরাও। জামাত সম্পর্কে অনেক প্রশ্ন আছে বাংলাদেশে, কিন্তু জামাতের নেতা নেত্রীরা অন্তত বাংলাদেশ নিয়ে তাদের চিন্তাভাবনা পরিষ্কার ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূসের তো বাংলাদেশ নিয়ে কোনোদিনই চিন্তাভাবনা ছিল না। তিনি হঠাৎ করে একটা সুযোগকে সামনে রেখে যেভাবে একটা আন্দোলন তৈরি করেছেন, এবং সেই আন্দোলনটা করতে করতে শুধু সেই আন্দোলনটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, সেখানে চায়নার অনুপ্রেরণা নিয়ে এবং মানে বিভিন্ন যে ভারত বিরোধী শক্তি তাদের অনুপ্রেরণা নিয়ে তিনি ভারতের বিরুদ্ধেও মানে মস্তানি করে ফেলেছেন ভুল করে। অনেক সময় বলেছেন যে আমরা চিকেন নেকের দিকে আঙুল তুলেছেন, কোনো সময় উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে তাদের দিকে আঙুল তুলেছেন। এইরকম একটা জায়গায় উনি এখন বুঝতে পারছেন যে তার পিছনে আসলে কেউ নেই। এখন বাংলাদেশে আছে, কিন্তু হ্যাঁ বলাই হয়, অনেকে বলেন যে এটা নাকি এনজিও গ্রাম সরকার, বলে থাকে, মানে এনজিওর অ্যাঙ্গেল থেকে তিনি, এইটা হচ্ছে ডক্টর ইউনূসের প্রধান। কারণ একটা রাষ্ট্র নীতি দরকার, একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক ক্ষমতাবেদ একটা রাষ্ট্র, যা কোনোটাই নেই। ফলে বাংলাদেশের এই যে বিভিন্ন রকম শক্তি, সামরিক একটা এন্টিটি, একটা হচ্ছে ইসলামিক যে একটা বডি, বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলোকে নিয়ে তৈরি হয়েছে, আওয়ামী লীগ মেন স্টেক হোল্ডার, অনেকটা আন্দোলন। এই জায়গাটার ক্ষেত্রে কি তোমার মনে হয় যে আওয়ামী লীগের কাছে এটা একটা কঠিন পরিস্থিতি ছিল? নেপালে এরকম হয়েছিল না, যে সকলের বিরোধী সব রাজনৈতিক দল, কিন্তু সব রাজনৈতিক দল একটা প্রশ্নে ছিল যে রাজতন্ত্রকে হাঁটাতে হবে। সব একসাথে হয়ে গিয়ে রাজতন্ত্রের বিলোপ হলো। তারপর যে গণতন্ত্র আর ফিরল না, কারণ সবাই পরস্পর মারামারি করছে, নির্বাচন হচ্ছে, প্রধানমন্ত্রীর বদল হচ্ছে, আবার নতুন কেউ প্রধানমন্ত্রী হচ্ছে, এর সাথে ওর জোট হচ্ছে, প্রায় 12 বার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আর ফিরল না। এখানে বাংলাদেশেরও কি ওই পরিস্থিতি? সকলে আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়েছে, কিন্তু নিজেদের মারামারিটাকে কিন্তু ভুলতে পারেনি। সেই জায়গাটা সুযোগ এসে গেছে। তুমি এটাই বলতে চাইছো তো? একটা ডক্টর ইউনূসের কাছে একটা সুযোগ এসে গেছে, যিনি এনজিওগ্রাফি কি জানো এনজিওগ্রাম সরকার একটা তিনি ইয়ে করছেন, তাই তো? একদম এনজিও মডেলেই উনি সরকারটাকে করতে চেয়েছিলেন। বাচ্চা ছেলেগুলোকে যেরকম ভাবে এনজিওর ক্ষেত্রে কাজে লাগানো হয় সমন্বয়ক করে, তাদের তো এখন শুনছি কারোর দুবাইতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রচুর টাকা গচ্ছিত আছে। ক্রিপ্টোকারেন্সিতে ঢুকে গেছে, একদম ক্রিপ্টোকারেন্সিতে সমন্বয় করে গেছে। হ্যাঁ, হেভি মেধা। তার মানে মেধা তো ওই পজিশনে পৌঁছে গেলে মেধা এমনি, কারণ আশেপাশের অনেক লোক বুদ্ধি দেওয়া। তাহলে তুমি বলতে চাই যে ধরো শাহবাগের সময় তুমি ডাক্তার ইমরান সরকার বা এই যাদের দেখেছো, তাদের থেকে মানে তাদের মেধা যেটা ছিল বা যেভাবে অর্গানাইজ করেছে, শাহবাগ তো একটা প্রভাব ফেলেছিল ডেফিনেটলি, এই অনেকগুলো দেশে একটা প্রভাব ফেলেছিল। তাদের থেকে সমন্বয়কদের মেধা এত বেশি ক্রিপ্টোকারেন্সিতে, মানে এই ব্যাপারটা হচ্ছে সেই সময় সুযোগ এক নম্বর, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্টেনশনটা কি, এই সমন্বয়কদের ইন্টেনশনটা কি, সেটাই আজকের দিনে প্রশ্নের মুখে। সমন্বয়করা কি আদৌ বাংলাদেশের উন্নয়ন চান? আচ্ছা, বাংলাদেশের যদি উন্নয়ন চাইতো তাহলে হিন্দুদের উপর এত বড় আক্রমণের কারণটা কি? আজকে কোথাও এই যে হিন্দু জায়গাগুলোকে বেছে বেছে যে আক্রমণ করা হয়েছে, হিন্দু মন্দিরের উপর আঘাত করা হয়েছে, হিন্দু মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের বাড়ি লুণ্ঠন করা হয়েছে, এই সমন্বয়করা তো বাধা দেওয়ার চেষ্টা করতেন, ডক্টর ইউনূস বাধা দেওয়ার চেষ্টা করতেন। কারণ যে কোনো দেশের গ্রস উন্নয়ন তো সবাইকে নিয়ে হয়, তো এদের তো উন্নয়নটা বিষয় নয়, এরা 2-3টে বিষয়কে খেলেছিল। যেরকম এনজিওর মতন করে একটা দেশকে চালানোর চেষ্টা হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে, মুখ থুবড়ে পড়েছে। এখন মোটামুটি ইউনূস বিশ্ব ভ্রমণ করতে শুরু করেছেন, ওদের সেনাপ্রধানও বিশ্ব ভ্রমণ করতে শুরু করেছেন, কোথাও আর ঠাঁই পাচ্ছেন না। এখন ওনাদের যা অবস্থা আছে, একটা জিনিস খুব পরিষ্কার আজকের দিনে। প্রথম কথা হচ্ছে এই আন্দোলনটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটা কোনো আন্দোলনই ছিল না, এটা একটা লুঠের প্ল্যানিং ছিল।
সেটা আজকের দিনে খুব পরিষ্কার, সারা বিশ্বের কাছে পরিষ্কার। এটা কোনো প্রথম দিকে এখন কি বলতে পারি এটা ব্যর্থ হয়েছে নাকি এটা গেড়ে বসেছে? তার কারণ ব্যর্থ হলে তো সরে যেতে হতো। গেড়ে বসেনি। আমি বলছি যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার দিয়ে। কোটা সংস্কার তো প্রথমেই শেখ হাসিনা কিন্তু প্রথম স্টেপেই তিনি স্বীকার করে নিয়েছিলেন, ঠিক আছে ভাই আমরা এগুলোকে মিটিয়ে দিচ্ছি, আমরা এগুলোকে সলভ আউট করছি। কিন্তু এই কোটা সংস্কারের নাম করে সুকোমলমতি ছাত্রছাত্রীদের যেভাবে নেগেটিভলি ব্যবহার করা হয়েছে একটা দেশের উন্নয়নের পরিপন্থী কায়দা হিসাবে, তো এই আন্দোলনের কোনো মানেই নেই। আমার আন্দোলন সবসময় আমার দেশকে অগ্রসরের জন্য। যে আন্দোলন শুরু হয়েছিল সাম্যের কথা বলে, সেখানে হিন্দুদেরকে যদি আউটকাস্ট করে দেওয়া হয় বা যারা ট্রাইবাল তাদের যদি আউটকাস্ট করে দেওয়া হয়, তাহলে কিসের সাম্য, কিসের স্বাধীনতা, কিসের গণতন্ত্র? আমি তো বললাম তো যে 8 মাস 9 মাস অতিক্রান্ত 8% বৈষম্য কমেছে কিনা, মানে যদি সেই স্ট্যাটিস্টিক্স দাবি করি, বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো যেটা রয়েছে তারা এই স্ট্যাটিস্টিক্স দিক, ডক্টর ইউনূস এত ভালো ব্যাংকিং বোঝেন, তারাও বোঝে না। এই দাবিগুলো নিঃসন্দেহে আসবে আগামী দিনে রয়েছে। আমি ছাত্রলীগ নেতার কাছে আসার আগে ত্রিপুরা থেকে একজনের ফোন নেব। দূরভাষায় একজন রয়েছেন আমাদের সঙ্গে, মিন্টু ভাওয়াল। হ্যাঁ বলুন মিন্টু ভাওয়াল। আমি ফাস্টফুড ভিসা লাগাইছি বাংলাদেশে, ভিসা লাগাইছি 2টা বছরে। আমি যাইতাম বাংলাদেশ, কোনো অসুবিধা হইব নি ভিসা লাগাইয়া ফাস্টফুডে? হ্যাঁ বলুন মিন্টু ভাওয়াল। হ্যাঁ ফাস্টফুডে ভিসা লাগাইয়া যাইতাম। হ্যাঁ বলুন। আমি ফাস্টফুড ভিসা লাগাইছি, বাংলাদেশে যাইতাম, কোনো অসুবিধা হইব নি ফাস্টফুডে ভিসা লাগাইয়া? আপনার কথাটা পরিষ্কার হচ্ছে না, একটু যদি থেমে থেমে ভালো করে বলেন। হ্যাঁ আমি ভিসা লাগাইছি 2টা, বাংলাদেশে যাওয়া লাগিয়া, ওখান কি যাইতে পারবো? আচ্ছা বাংলাদেশে আপনারা মানে যাইতে চান। মিন্টু বাবু লাস্ট কবে গেছেন বাংলাদেশে? ত্রিপুরা আমি যাইতাম, আমার আত্মীয় আছে, বড় ভাই আছে এখানে। আচ্ছা কেন যাইতে পারতেছেন না কেন? আমার বিষয় আছে, যাইতাম, যাইলে কোনো অসুবিধা হইব না, এলাকা করলাম কি বিষয় আসা আছে? ভিসা আছে, হ্যাঁ ভিসা লাগাইছি, পাসপোর্ট আছে। ও ভিসা, আচ্ছা ভিসা ঠিক বুঝতে পেরেছি। এটাই নিয়ে তো মিন্টু বাবু আপনি শুনতে থাকুন। আর প্লাসে আমরা তো নিয়মিত জনমতটা করছি, আপনিও করবেন। আপনি যেই মুহূর্তে কিছু আশার আলো দেখবেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করছি যে যদি কেন ভিসা দিচ্ছে না তো, ওখান থেকে ভিসা দিচ্ছে না, আর ওই দেশের সরকার ঢুকতে দেবে না, এখন ওই বিজিবি ওরা আটকে দেবে, ফলে এখন খুব সঙ্গীন অবস্থা। মিন্টু ভাওয়াল প্রশ্ন করেছিলেন। তার একটা জিনিস একটু অ্যাড করে দিতে চাই, শেখ হাসিনার সময় যারা 3 বছরের ভিসা কেউ যদি নিয়ে থাকেন, মানে যেটা এখন হয়তো 2 বছরের মতো আর ভ্যালিড থাকবে, তারা কিন্তু এখনো ঢুকতে পারছেন, কাজেই সেটাতে অসুবিধা হচ্ছে না। মানে নিরাপদ কিনা সেটা আপনাকে আমি একটু জিজ্ঞাসা করি, বাংলাদেশ থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে যেহেতু। আচ্ছা আপনি তো শুনলেন সোলেমান ভাই যে মিন্টু ভাওয়াল ত্রিপুরা থেকে তিনি ফোন করেছে, বললেন একটু যাইতে চায় আর কি, ভিসা মানে এটা হচ্ছে না। বাংলাদেশের মিন্টু ভাওয়ালের বা অন্য যারা রয়েছেন সংখ্যালঘু যারা, তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে যাওয়াটা খুব নিরাপদ? ধন্যবাদ। বাংলাদেশে আসার ব্যাপারে যেটা আমাদের পরামর্শ, তারা যদি বাংলাদেশে আসে অবশ্যই নিজেদের জায়গা থেকে, নিজেদের চিন্তা ভাবনা এবং মনস্তান্ত্রিক দিক থেকে সর্বোচ্চ সতর্কতা রেখে বাংলাদেশে আসুন। বাংলাদেশে এসে তারা যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়, কারণ ইন্ডিয়ান যারা আছে এবং অন্যান্য রাষ্ট্রের যারা আছে তারা আমাদের মেহমানরা আসলে তারা যদি ক্ষতির সম্মুখীন হয় আমরা লজ্জিত হয়ে যাই, আমরা জাতিগত হিসেবে লজ্জিত হয়ে যাই। এর জন্য আমাদের পরামর্শ থাকবে যে যারা আসতে আগ্রহী অবশ্যই তারা সতর্কতার সহিত নিজেদের যান এবং মাল সবকিছুর সতর্কতা এবং নিরাপত্তা বজায় রেখে তারপর চলাফেরা করবে বাংলাদেশে। মানে সোজা কথায় আমি জানি সোলেমান, এটা সরাসরি ভাবে না বলাটা একটা দেশের জন্য অত্যন্ত, তুমি মানে ছাত্রলীগ নেতা হিসাবে ওটা তো বলতে হবে, কিন্তু ঘুরিয়ে যান মালের এবং হচ্ছে সতর্কতা রেখে যাওয়াটা মানে হচ্ছে এক কথায় এই সময় যাওয়াটা অত্যন্ত মানে অনিরাপদ। সেই প্রশ্নটাই তিনি করছিলেন যে আপনাকে যে মানে কতটা টান কাজ করে ত্রিপুরা হোক, বাংলা হোক, বনগাঁ হোক, বা হচ্ছে একেবারে চিকেন নেকের আগে কুচবিহার, জলপাইগুড়ির মানুষ অনেকেই এরকমভাবে সে টানটা অনুভব করে যে সে বাংলাদেশ তো বদলে গেল, মানে ফেইল্ড স্টেট
তাই তো? ফেইল স্টেট, মানে এটা আমরা এখন বলতেই পারি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো বাংলাদেশ। এটা কি রকম, মানে এই অনুভূতিটা কি, মানে এটাকে কিভাবে করবে, এর প্রত্যাঘাত কি করবে যে এটা না ব্যর্থ হতে দেব না, ব্যর্থ হতে দেব না, এটা এইরকম কি সংকল্প নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারবে আওয়ামী লীগ? তারা কি ইনক্লুসিভ আনতে পারবে সবাইকে? যে ভুলগুলো তারা করেছে, ভুল তো করেছে, এটাও তো অস্বীকার্য নয়। আমাদের আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং তাদের স্পিরিট, মনোবল এখনো অনেক ভালো অবস্থানে আছে। তারা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ছোট পরিসরে হলেও মিছিল, মিটিং শুরু হচ্ছে এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে সকলকেই ভার্চুয়ালি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সকল নেতৃবৃন্দ মাঠে নেমে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। টোটালি যখন হচ্ছে আমাদের একদম পুরোপুরি ভাবে নির্দেশনা চলে আসবে, আমাদের সকল প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ, এবং আমরা ভবিষ্যতে বাংলাদেশকে আবার একটি কার্যকর রাষ্ট্র, সুন্দর একটি রাষ্ট্র পরিণত করতে পারবো আওয়ামী লীগের হাতে। মানে সেটা নিঃসন্দেহে এই জায়গাটা যেটা বারবার করে প্রত্যয়ের সঙ্গে আওয়ামী লীগ জানালেও বিভিন্ন ক্ষেত্রে অনেক তরুণ নেতা কর্মীর সাথে কথা হচ্ছে, তারা আবার একটা কার্যকর রাষ্ট্রে পরিণত, কিন্তু যে পরিস্থিতিতে বাংলাদেশ গেছে সেই পরিস্থিতি থেকে উন্নত করার মতো কি পরিস্থিতি আগামী দিনে তৈরি করা যাবে? 32 ধানমন্ডি ধূলিসাৎ হয়ে গেছে, অনেক কিছুই ধূলিসাৎ হয়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান ধূলিসাৎ হয়েছে, বহু সংখ্যালঘু শিক্ষককে বাংলাদেশে ইনসিডেন্টালি আমরা দেখেছি জনসংখ্যার, হিন্দু জনসংখ্যা একটা অংশ তারা শিক্ষকতার সাথে যুক্ত থাকতেন, অতীতেও তাই হয়েছে। তাদেরকে প্রয়োজন এখন ফুরিয়ে আছে, তাদের প্রয়োজনে এখন আর দরকার নেই, তাই তাদের যে কায়দায় বিভিন্নভাবে সরিয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু বাংলাদেশ, তা পশ্চিমবঙ্গের বহু মানুষ কিন্তু বেদনার সাথে লক্ষ্য করলো। আমাদের সঙ্গে নবদ্বীপ থেকে রয়েছেন একজন দূরভাষে, বলুন। হ্যাঁ, গোরাচাঁদ মন্ডল বলুন। গোরাচাঁদ বাবু, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমার বক্তব্য হচ্ছে 71 সালে পাকিস্তান পিরিয়ডে যখন বাংলাদেশে গন্ডগোল হয় তখনও তাদের ছিল, লক্ষ্য ছিল হিন্দুদের উপর। খুঁজে পাকিস্তানিরা হিন্দুদের মারত। আর এখন বাংলাদেশে একটু গন্ডগোল হলেই সেই সব প্রথমেই খোঁজে হিন্দুদের। এই হচ্ছে কাজ। আসল কথা কি জানেন সুজিতদা? এই যোগেন মন্ডল যা ভুল করে গেছেন, আর এখন এই বাংলাদেশ পিরিয়ডে এখন করতেছে পিনাকি, এর তুলনা নেই। এর যে ইতিহাস ভবিষ্যতে কি আছে সেটাই হচ্ছে এখন আমাদের বসে থাকা, সেই ইতিহাসের চিন্তা করা। আমি আর কি বলবো, নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ গোরাচাঁদ বাবু। একটা ইতিহাসের একটা নির্মম জায়গাকে আপনি তুলে ধরলেন। বাংলার রাজনীতি যারা করেন বা ওপার বাংলার রাজনীতির আজকে হয়তো তার কথা ওইভাবে আসে না, কিন্তু প্রথম যে পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে যে পাক সরকার তৈরি হয়েছে তা আইনমন্ত্রী ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল, এবং যিনি পরিষ্কার পাকিস্তান গঠনে সোহরাওয়ার্দী সাহেব থেকে শুরু করে একে ফজলুল হক তার সাথে তিনি সহযোগিতা করেছিলেন। তিনি ভেবেছিলেন যে উচ্চবর্ণের হিন্দুদের সঙ্গে সেখানে তথাকথিত নিম্নবর্ণের মানুষ নাকি থাকতে পারবে না এবং পাকিস্তান গঠন যায়, কিন্তু অচিরা 6 মাসের মধ্যে সে ভুল ভাঙে। যে নির্মমতা, যে অত্যাচার নেমে এসেছিল, তারপরের ইতিহাস আমরা জানি। যিনি ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের প্রধান একজন ব্যক্তি ছিলেন, তার নির্বাচনী কেন্দ্রে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, সেই যোগেন্দ্রনাথ মন্ডলকে এই বঙ্গে রেল স্টেশনে ফ্যাফা করে ভুটে আছে, কে বলবে যে তিনি তার দিকে তাকান? ইতিহাস এতটাই নির্মমতা। আজকে কিন্তু গোরাচাঁদ বাবুর কাছ থেকে এটা ওই যে ভুল করেছিলেন সেদিন, সে ভুলের মাসুল দিতে হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের। কেন এটা হয়? এই প্রশ্নটা, এটা একটা তাত্ত্বিক প্রশ্ন, এর উত্তরটাও আমি একটু তাত্ত্বিক জায়গা থেকে না দিলে পারবো না। প্রথমত আমাদের একটু বুঝতে হবে যে যোগেন মণ্ডল এবং পিনাকির অবস্থানের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। যোগেন মণ্ডল যে হিন্দু
মানে আপার কাস্ট হিন্দু ডমিনেন্সকে দেখেছিলেন সেটা হচ্ছে কংগ্রেস রুলড আপার কাস্ট হিন্দু ডমিনেন্স, এবং যেখান থেকে ওনার বক্তব্য ছিল যে ব্রিটিশ পরবর্তী যে ভারতবর্ষ সেখানে হিন্দু ডমিনেন্স বা হিন্দু রাজ তৈরি হবে, সেখানে কাস্ট হিন্দুরা সেভাবে কলকে পাবে না। এবং পাকিস্তান যেহেতু সমস্ত এই কাস্ট হিন্দুদের ডমিনেন্সের এগেনস্টে গিয়ে একটা অন্য রাষ্ট্র যেখানে মুসলমান দলিত, এবং এই প্রথমবার মুসলমান দলিত নেক্সাস কথাটা তখন এলো, এবং জিন্না তার বিখ্যাত বক্তৃতা 14ই আগস্টে দাঁড়িয়ে বললেন যে পাকিস্তানের যে সাদা অংশটা পতাকার সেটা সংখ্যালঘুদেরকে সিকিওর করার জন্যে এটাকে সিম্বলাইজ করে। যদিও এখানে খুব ভালো করে বুঝতে হবে যে ডক্টর আম্বেদকরের কি বক্তব্য ছিল। ডক্টর আম্বেদকর, যদি গোরাচাঁদ বাবু আপনি এই বইটা পড়ে থাকেন বা নাম শুনে থাকেন বা বাকি দর্শকরাও জেনে থাকেন, যে পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, এই বইটাতে বি.আর. আম্বেদকর এই যে তথাকথিত দলিত মুসলিম নেক্সাসের যে কি ভয়াবহ রূপ হতে পারে এবং এটা যে কত বড় ডাহা মিথ্যে, এইটার যে প্রেডিকশনটা করেছিলেন সেটা আজও ততটাই মুর্শিদাবাদে সত্যি, বাংলাদেশে সত্যি, পৃথিবীর সর্বত্র সত্যি। এবং এটা উনি কোনো হাওয়ায় লেখেননি আম্বেদকর, এটা উনি লিখেছিলেন এই যে মপলা যে নরসংহার হয়েছিল হিন্দুদের, রায়ট বলাটা অন্যায় হবে কারণ একতরফা হয়েছিল, তো সেই মপলা যে হিন্দু জেনোসাইড হয়েছিল তার ভিত্তিতে। এবং যেটা আম্বেদকর বারবার বলেছেন যে যোগেন মণ্ডল ভুল পথে চালিত হচ্ছেন, এটা কখনো সম্ভব নয়, দলিত মুসলিম নেক্সাসের যে আইডিয়াটা সেটা পুরোপুরি ভাঁওতা। একটা জিনিস, জাস্ট একটা জিনিস, পিনাকি কিন্তু এই জায়গা থেকে বলছেন, পিনাকি একটা ফোন নিয়ে নি, তারপর পিনাকিকে দীপ্তিমান ভালোই চেনে, কেন শাহবাগে পিনাকি ছিল। আমি আসবো হচ্ছে হোসেনের কাছে, কিন্তু ইয়েটা নিয়ে, কেন পিনাকি ব্যাপারে আওয়ামী লীগ বরাবর খুব চুপ, কেউ পিনাকিকে নিয়ে নানা রকম, আওয়ামী লীগকে কখনো কাউন্টার করতে দেখিনি, কিন্তু যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে যে ভাষায় বলে পিনাকি, তাতে একটা কাউন্টার কখনো করেনি, এটা কেন, এই উত্তরটা জানতে চাইবো। শিবেন্দু মুখার্জি বাগবাজার থেকে ফোন করছেন, বাগবাজার থেকে শিবেন্দ্র মুখোপাধ্যায়, বলুন শিবেন্দ্র বাবু। আমি একজন রোটারিয়ান এবং প্রায় 50 বছর রোটারিয়াতে আছি। আর বাংলাদেশটা আমাদের রোটারি একই ডিস্ট্রিক্টের মধ্যে ছিল এক সময়, ফলে রোটারি হিসাবে আমি বাংলাদেশের সঙ্গে যে যুক্ত, ওদের ওখানে পয়লা বৈশাখ বাংলার যা করে, যে জন্য ওরা, আমরা যেমন দুর্গাপূজা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, তেমন বাংলাদেশের পয়লা বৈশাখও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ওরা ভাষাটাকে এত বড় করে ধরে, এখন যারা এসেছে তারা সেই ভাষাটাকে ইয়ে করে গৌণ করে তারা অন্যভাবে দেখাবার চেষ্টা করছে, সেটা হবে না। ওরা এত বাঙালি প্রিয় এবং অতিথিপরায়ণ, খুব অতিথিপরায়ণ। আমি দেখি অতিথিপরায়ণ, বাংলাদেশের অতিথিপরায়ণতা এবং যে ভাষার প্রতি যা অসম্ভব শ্রদ্ধা আমি দেখেছি, সেই জন্য এখন যারা রাজ্যত্ব করছে এদের কোনো বিদ্যে নেই, শিক্ষা দীক্ষা নেই, কতগুলো ছেলে পলিটিক্যালি একটা জোর জবরদস্তি মানে সরকার করেছে যারা ইলেকটেডও নয়, অথচ তারা এমন ভাবে লাঠি ঘোরাবার চেষ্টা করছে যেন সারা পৃথিবীতে তারা ইলেকটেড সরকার। ঠিক কথাই বলেছেন শিবেন্দ্র বাবু, ঠিকই আপনার যে অতিথি পরায়ণতা, ভাষার প্রতি তাদের যে আত্মত্যাগ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাঙালি জাতীয়তাবাদকে যেভাবে আওয়ামী লীগ বা শেখ মুজিব পরবর্তী বিভিন্ন যেভাবে প্রতিষ্ঠা করেছেন, তারা তার ধারে কাজ দিয়ে যাচ্ছে না। জনতার চাপে হয়তো অনেক কিছু করতে হচ্ছে, পয়লা বৈশাখটাকেও করতে হয়েছে, তার আগের দিন মঙ্গল উৎসবটা নামটা বাদ গেছে, আনন্দ উৎসব হয়েছে, সবই এগুলো হয়েছে, কিন্তু তথাপি এই এরা লেখাপড়া জানে না বা এই না, সবই জানে। কেননা দীপ্তিমান আবার বললো ক্রিপ্টোকারেন্সিতেও এখন এরা ইয়ে করছে, এদের মানে সার্জিস আলমের একটা ছবি মনে থাকবে, গ্রামের বাড়িতেই আছে 150 গাড়ি নিয়ে, আর ওই দিক থেকে বিভিন্ন জায়গা থেকে লাশ, বিভিন্ন জায়গা থেকে অপমানিত অবদলিত মানুষগুলোর কান্নাগুলো সে যাতে শুনতে না পায়, তাই জন্য স্পিডে গাড়ি চলেছে। এই তো আজকের বাংলাদেশ। আমার প্রশ্নটা আগেই করে রেখেছি সুলেমান, এই যে পিনাকি নামে হচ্ছে যে প্রতিমতে 32 ধানমন্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম হয়ে গেল, ওখান থেকে ইনস্ট্রাকশন এলো, কিন্তু হঠাৎ আওয়ামী লীগ চুপ কেন, বরাবর চুপ থাকতে দেখেছি, কারণটা কি ঠিক বোধগম্য হয় না, তোমার জানা আছে? আসলে একটা প্রবাদ বলি, প্রবাদটা হচ্ছে এরকম যে কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়েছে পায়।
হ্যাঁ, এখন মানুষের কি কুকুরের পায়ে কামড় দেওয়ার শোভা পায়, এরকম প্রবাদটা। এখন আমরা আওয়ামী লীগ যারা আছি, আমরা আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা জনগণের ভোটার অধিকারে বিশ্বাস করি, জনগণের স্বার্থ এবং জনগণকে শান্তি শৃঙ্খলায় রেখে তাদের যে মৌলিক চাহিদাগুলা, এগুলা দেওয়ার জন্য, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এগুলা দেওয়ার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করে যায়। এই একটি সফল রাষ্ট্রকে তারা অকার্যকর করার জন্য তারা তাদের মতো করে যত প্রকার পায়তারা করা দরকার, খারাপ কাজ করা দরকার, তারা সেটা করছে। আপনারা জেনেছেন, আপনারা জানবেন যে এই পিনাকি বাংলাদেশে একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত। এই ওষুধ কোম্পানি থেকে 246 জন শিশু হত্যার দায়ে আসামি হয়ে সে দেশ থেকে পালিয়ে যায়। তো এমন একটা মানুষের সঙ্গ ভালো মানুষ কখনোই নিবে না। যারা নিয়েছে তারা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, আসিফ নজরুলের মতো যারা, মানে ভারত বিদ্বেষটাকে পুঁজি করেই কি এই জনপ্রিয়তা তাদের? জি, আমি এটা গতকালকেও বলেছিলাম যে আমাদের কিছু কিছু জায়গাতে এইভাবে বলা হয় যে ভারত বিদ্বেষ মানে হচ্ছে দেশপ্রেমিক। এটা গতকালকেও আমি বলছিলাম। আসলে এইরকম আমাদের অনেকেই কোমলমতি যারা আছে, নতুন নিউ জেনারেশনে যারা আসছে, তারা আসলে ৭১-এর যেহেতু আমরা দেখি নাই, ৭১-কে মুছে ফেলার জন্য যে সকল পায়তারা করা দরকার, যে সকল কথা বলা দরকার তারা বলে। হ্যাঁ, আমি একটা এই যে সবাই আমরা কোমলমতি যাদের বলছি, অনেকেই আছে শিবির করে, বাংলাদেশের আগে শিবিরকে বলাই হয় রক কাটা পার্টি। এই শিবিরের যারা কোমলমতি যারা রয়েছেন, এদেরকে উন্নয়নের জন্য শেখ হাসিনা মডেল মাদ্রাসা তৈরি করার কথা, বা হেফাজত ইসলামকে তিনি কোনো একটা জায়গায় প্যাসেজ করে দিয়েছিলেন, যার করুণ পরিণতিও পরবর্তী ক্ষেত্রে দেখা গেল। এটা কেন? এটা নিয়ে প্রচুর চর্চা শুনি। কি বলবে এটা নিয়ে, যে কেন এই কোমলমতিদের মডেল মাদ্রাসা তিনি তৈরি করে দিতে চেয়েছিলেন একটা সময়? আসলে আপনারা জানেন বাংলাদেশের প্রধানতম ধর্ম হচ্ছে ইসলাম। এর জন্য আমাদের ম্যাক্সিমাম মানুষ তারা হচ্ছে ধর্মভীরু, ইসলামকে তারা সম্মান করে, ইসলাম ধর্মটা মানে। যার কারণে আমাদের এবং বাংলার মানুষ আগে থেকেই এপার বাংলা ওপার বাংলা সকলেই সহজ সরল মন মানসিকতা নিয়ে একটা শব্দে খুব পরিষ্কার হলে গেল যে, আমি একটু আসবো দীপ্তিমান, কোমলমতির সাথে আরেকটা কথা বলতে হবে, ধর্মভীরু। ধর্মভীরু কোমলমতি তাদেরকে পুঁজি করেছে পিনাকি, এবং ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, এইটা নিয়ে পিনাকি একটা সুবিধা আছে, যেহেতু ভট্টাচার্য ব্যবহার করে পদবী, ফলে হিন্দুদের মধ্যে হিন্দু তো কইতাছে, ফলে একটা অন্য ধরনের জায়েজ হয়ে যায়। এইটা বলে না যে দাবা খেলায় আড়াই চালের খেলা, দুইটা ঘোড়া নিয়ে আপনি যদি আড়াই চাল মারতে মারতে যান, তাহলে কিন্তু আপনার খেলাটা কিন্তু জমে যাবে। তাহলে এই ধর্মভীরু কোমলমতিকে পুঁজি করে উগ্র ভারত এবং হিন্দু বিদ্বেষ, এটাই জনপ্রিয়তার কারণ। যেটা একেবারে বলা যায় মানে এই গরমকালে যেরকম কিছু শরবত আছে না, রু আফজা এককালে ছিল বিখ্যাত, মানে হু হু করে লোকে পান করে নিয়েছে, অনেকটা কি এরকম? কেন তুমি পিনাকিকে দেখেছো আগে? দেখো সুজিতদা, এই উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলন আর কমিউনিস্ট চিন্তাভাবনা, কমিউনিস্ট ভাবধারা একটা পথেই প্রবাহিত হয়। পিনাকি ভট্টাচার্য সর্বাগ্রে প্রথম পরিচয়, সে একজন কমিউনিস্ট। এই পিনাকি ভট্টাচার্যের কমিউনিজমের সঙ্গে মোহাম্মদ সেলিমের কমিউনিজমের কোনো পার্থক্য নেই। এরা কোথাও না কোথাও এক, আর কোথাও না কোথাও এক বলেই এদের দুজনের মধ্যেই ভারত বিদ্বেষ লুকিয়ে আছে। আমরা মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনলেও যেমন ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষের একটা জায়গা আমরা বহু আমি এখানে বলতে পারি যে কোথায় আছে, কোথায় এরকম উদাহরণ দেখা যেতে হবে। তার মানে পিনাকি ভট্টাচার্য সেম পথে, একই পথে অগ্রসর হয়েছে। পিনাকি ভট্টাচার্য সহজ পথ নিয়েছেন। যে এই যে কথাটা সোলেমান বলছে যে ধর্মভীরু মুসলমান, সত্যিই তো ধর্মভীরু কম বয়সী মুসলমানদেরকে মোল্ড করা অনেক সহজ। পিনাকি ভট্টাচার্য একদম সহজ পথ গ্রহণ করে ভারত বিদ্বেষী একটা গ্রুপ তিনি তৈরি করেছেন, এবং তাদের একটা বড় অংশকে সাপোর্ট করেছে শিবির, তার একটা বড় অংশকে আজকের দিনে বিএনপি সাপোর্ট করছিল, কিন্তু পরবর্তীকালে বিএনপি দেখেছে আমাদের হাত থেকেই পুরোটা চলে যাচ্ছে, তখন বিএনপি কিছুটা পিছিয়ে এসছে।
কিন্তু আমি যে প্রশ্নটা এই উপমহাদেশের কমিউনিস্টদের চরিত্র একই রকম। ঠিক আছে, ওটা নিয়ে একটা সময় ঠিকই তুমি তো যেটা বলছো নিশ্চয়ই তুমি কিন্তু ভেবেই বলছো যে উপমহাদেশে বিভিন্ন কমিউনিস্টদের চরিত্র বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশে কমিউনিস্টদের বা যেটা আছে আওয়ামী লীগের সাথে তারা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সেখানে নানা রকম মুসলিম বিরোধী ন্যারেটিভ তৈরি করা হয়। আওয়ামী লীগেরও কারুর মধ্যে এই ধরনের ট্যাগিং করা হয় প্রগতিশীলতার নামে, বিশেষ করে যেটা মানে পিনাকিত এদের উপর খড়গহস্ত যাকে বলে, ভয়ঙ্কর খড়গহস্ত। যে আমার প্রশ্নটা যে শাহবাগ ছিল, যার ইনক্লুসিভনেস ছিল ওই জায়গা থেকে, এত বড় তাদের টার্ন অ্যান্ড টুইস্ট, ইনকিলাব জিন্দাবাদের সাথে নারায়। না, আমি আরেকটা জিনিস খুব পরিষ্কার করে দিতে চাই, পিনাকি ভট্টাচার্য শাহবাগে খুব বেশি বড় ভূমিকা ছিল না। ইমরান আলী সরকার নিঃসন্দেহে ছিলেন এবং জয়দেব নন্দীরা ছিল সেই সময়, কিন্তু পিনাকি ভট্টাচার্যের যে একটা বিরাট ভূমিকা শাহবাগ আন্দোলনে ছিল এরকম কিন্তু আমি অন্তত দেখতে পাইনি। তার থেকে অনেক বড় ভূমিকা ইমরান আলী সরকার, জয়দেব নন্দীদের সেই মানে ফলে এই টানা। হ্যাঁ, খুব সংক্ষেপে একজন একটা ফোন নিয়ে নিয়ে একজন আছেন নদিয়া থেকে, তিনি, আপনি কি আছেন? ডালিম বিশ্বাস আছেন কি রানাঘাট থেকে? সম্ভবত কি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে? আপনি আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা রয়েছি জনমতে, একদম অন্তিম পর্যায়ে রয়েছে। হ্যাঁ, জাস্ট দুটো কথা বলবো যে এই বাগবাজার থেকে একটু আগে একজন কলার শিবেন্দ্র মুখোপাধ্যায়, বাগবাজারে যদি দুর্গাপুজোর সময় যান তাহলে দেখতে পাবেন একদম রাস্তার শুরুতেই, মানে ওই বাগবাজার সার্বজনীন রাস্তার শুরুতেই ডান হাতে পড়বে একটা কমিউনিস্ট পার্টির স্টল। তো যারা ধর্মকে আফিম মনে করে তারা স্টলটা লাগায় কেন? এই কারণেই লাগায় যে একটা জনসমাগম, সেখানে আমি কিছু লোকের সাথে ইন্টারাক্ট করতে পারবো, তাদের মাথায় কিছু একটা ছাপ ফেলতে পারবো। তো শাহবাগ যেখানে একটা রাজনৈতিক সমাগম, তার মতবাদকে উনি বিশ্বাস করতেন কি করতেন না সেটা তো এখন মানে দিনের আলোর মতন পরিষ্কার। তো সেইটার থেকে উনি ন্যাচারালি দূরে থাকবেন না। এইটাই আমি শেষ প্রশ্ন সুলেমান তোমার কাছে রাখছি, একেবারে অন্তিম পর্যায়ে। এই সময়ে দাঁড়িয়ে একজন সত্যিকারের একজন ছাত্রলীগের কর্মী বা নেতা, যেভাবেই তুমি নিজেকে পরিচয় দাও না কেন, আমার প্রশ্নটা হচ্ছে ওয়াকারুজ্জামান এবং সাহাবুদ্দিন চুপ্পু এই দুজনের মানে জোর বা অনেকটা কিন্তু মানে আজকের বাংলাদেশকে ফেইল্ড স্টেট, তুমি বলছো ফেইল্ড স্টেট, অনেকেই আজকে হয়তো এটা বলতে চাইবে বা এটা নিয়ে বিতর্ক হবে, একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাওয়ার আগে শেষ জায়গায় গিয়ে খুব কি চেষ্টা করছেন মানে সেটা যাতে ব্যর্থ না হয়, এটা আমাদের অনুমান। এই প্রশ্নটা রাখছি খুব সংক্ষেপে। সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি এবং হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, এদের ভূমিকাটাকে কিভাবে দেখছো? আসলে এটা একটা অনেক বড় একটা প্রশ্ন। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, ওনার হচ্ছে উনি ওনার ইয়াতে এরিয়ার মধ্যে উনি আছেন, কিন্তু ওনার কোনো স্পিচ দেওয়া হচ্ছে না, ওনার জায়গা থেকে উনি কোনো ব্রিফিং করতেছে না, এর জন্য ওনার জায়গাটা আমরা বুঝতেছি না। কিন্তু ওয়াকারুজ্জামান তিনি আমাদের সেনাপ্রধান, তিনি আমাদেরকে না সারা বাংলাদেশের জন্য মাঝে মাঝে দুই একটি কথা বলে, যেগুলা হচ্ছে শান্তি বজায় রাখার জন্য। সেই ক্ষেত্রে আমরা তো তাদের কথায় ওইভাবে আস্থা জ্ঞাপন করতে পারি না। তারপরে উনি যে কথা বলে, তারপরেও দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে আমরা দেখছি। তিনি প্রথম 5 তারিখে বলেছিলেন যে তার প্রতি বিশ্বাস রাখার জন্য জনগণকে, তার প্রতি বিশ্বাস রেখে তো জনগণ চুপ ছিল। কিন্তু এখনো আমরা প্রতিদিন দেখতেছি শিক্ষক মার খাচ্ছে, তারপরে সাধারণ জনগণ মার খাচ্ছে, সাধারণ ছাত্ররা প্রতিদিন লাঠিপেটা হচ্ছে, তারপর পুলিশ মারা গেল, তার বিচার হলো না। রাইট, পুলিশ মারা গেল, তারপরে বিচার হলো না। ডাক্তাররা তাদের অধিকারের জন্য মার খাচ্ছে, রিকশা চালক শ্রমিক তারা মার খাচ্ছে, গার্মেন্টস ওয়ার্কার যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটি অর্থনৈতিক কার্যক্রম, সেই গার্মেন্টস ওয়ার্কাররা তাদের দাবি আদায়ের জন্য মার খাচ্ছে। এমন একটি সেক্টর এখন আমাদের বাকি নেই জনগণের মধ্যে, যারা হচ্ছে মার খাওয়ার বাকি আছে। বেশ, আজকে সময় একেবারে যেহেতু অতিক্রান্ত, নিঃসন্দেহে এটা দীর্ঘায়িত প্রশ্ন। তুমি যে কথাগুলো বললে, একজন সেনাপ্রধানরা তো সেনাপ্রধান, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা তাদের কাজ। তথাপি যখন ম্যাজিস্ট্রেসি পাওয়া স্বাভাবিক, এই প্রশ্ন আসবে 5ই আগস্ট তিনি বলছেন শান্তি সমৃদ্ধি থেকে বাংলাদেশ এগোবে। তথাপি যে পরিস্থিতি, তাতে ওয়াকারুজ্জামান নিয়ে প্রশ্ন থাকেই। সে প্রশ্ন আমরা করছি না, কারণ আমাদের সে করার এখতিয়ার নই।
বাংলাদেশের বিভিন্ন মানুষের থেকে প্রশ্ন আজকে যেরকম আমরা সেটা শুনলাম সুলেমান হোসেনের কাছ থেকে। এখন সেই বাংলাদেশ কিভাবে এগোবে আগামী সময়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক দিনের আপডেট এক একটা প্রচুর সম্ভাবনা দিকে ইঙ্গিত করছে এবং আমরা এই নিয়ে যাব। হয়তো এই করতে করতে আজ যেমন যোগেন মণ্ডলের প্রশ্ন এসেছিল, একদিন বিস্তারিতভাবে এই দ্বিজাতি তত্ত্বের ট্র্যাপে কিভাবে যোগেন মণ্ডল পড়েছিলেন, কিভাবে বিভ্রান্ত হয়েছিলেন। ঠিক যেমনভাবে অনেকে বলেন যে 5ই আগস্টের আগে এই মেটাকুলাস ডিজাইন, সেই ডিজাইনের ট্র্যাপে পড়ে বাংলাদেশের মানুষ হয়তো আরেকটা দিন আরও বেশি করে বুঝতে পারবেন দ্যাট ওয়াজ এ কমপ্লিট ডিজাইন, যা বাংলাদেশের উন্নয়ন বা তার যেটা যাচ্ছিল তাকে একটা জায়গায় রুদ্ধ করে দিয়েছে। আজ ইতিহাস পর্যালোচনা হয় বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে দাঁড়িয়ে। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ প্রদীপ্ত রায় অধ্যাপক, ধন্যবাদ বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু এবং সুলেমান হোসেন ছাত্রলীগ নেতা বাংলাদেশ থেকে আপনি আমাদের সঙ্গে যোগদান করেছিলেন। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।